জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে ডাইনি আর পরীর লড়াই। তো চলো বন্ধুরা দেখে আসি ডাইনি আর পরীর লড়াইয়ের গল্পটি। এক গ্রামে পূজা আর পুষ্প নামে দুই বোন বাস করত। ওদের বাবা মা ছিল না, তাই পূজাই বাড়ির বাইরে কাজ করত, আর সেই টাকা দিয়ে ওদের সংসারটা কোনো রকম চলতো। একদিন হঠাৎ করে ওরা বাজার থেকে আসছিল, তখন দেখলো গ্রামের মানুষটা দৌড়াচ্ছে। আরে আরে কাকু, কি হয়েছে? এরকম দৌড়াচ্ছ কেন তোমরা? আরে জানো না, গ্রামের পাশে যে জঙ্গলটি আছে ওখানে তো ডাইনি পাওয়া গেছে। পালাও পালাও তোমরাও। পুষ্প, চল চল বাড়িতে চল এখনই। ঠিক আছে দিদি। এরপর ওরা বাড়িতে চলে গেল। তারপর এরকম করে অনেক দিন কেটে গেল। দিদি, আমি একটু আমার বান্ধবীদের সাথে যাচ্ছি ফুল কুড়াতে। ঠিক আছে, সাবধানে যাইস কেমন? ঠিক আছে দিদি। এরপর ওরা জঙ্গলের পাশেই একটি ফুলের বাগান ছিল, সেখান থেকে ফুল কুড়াচ্ছিল, আর ডাইনি গাছে বসে বসে ওদেরকে দেখছিল। পেয়েছি 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 আমি যুবতী মেয়েদেরকে। এখন ওদের কাঁচা মাংস খাবো। তারপর বাকি মেয়েগুলো চলে যাচ্ছিল, তখন ডাইনি পুষ্পকে ওই গাছটির ভিতরে বন্দি বানিয়ে ফেললো আর নিজে পুষ্প রূপ নিল। এরপর বাড়িতে গেল। কিরে পুষ্প, বাড়িতে যাবি না? হ্যাঁ যাবো তো। তো আর কোথায় আগাচ্ছিস? এটাই তো তোর বাড়ি। ও হ্যাঁ হ্যাঁ, ভুলেই গেছিলাম রে। কথা বলতে বলতে তোদের সাথে একদম মাথাটা ঠিক নেই। ঠিক আছে, কাল দেখা হবে। এরপর পুষ্প বাড়িতে গেল। তারপর ও ওর দিদির কাছে খেতে চাইলো। ওর দিদি খাবার দিচ্ছিল আর পুষ্প খাচ্ছিল। কি রে পুষ্প, এত খিদে পেয়েছে? হ্যাঁ দিদি, অনেক ক্ষুধা পেয়েছে। মাংস নেই? আরে তুই তো জানিসই, মাংস তো আমরা একদিনই খেতে পারি। আজকে তো মাংসের দিন না। ও ও ও, ভুলে গেছি দিদি। পরদিন জানা গেল পুষ্পর একটি বান্ধবী হারিয়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুষ্প, একটু সাবধানে থাকিস, এখন কিন্তু মেয়েদেরকে চুরি করছে। কে যেগুলো করছে কে জানে। ঠিক আছে দিদি। এরপর দিন পুষ্পর বোন যখন বাজার করে যাচ্ছিল, তখন ও দেখলো পুষ্প একটি বান্ধবীর সাথে কথা বলছে। সন্ধ্যার পরে জানা গেল সেই বান্ধবীটিও হারিয়ে গেছে। কিরে পুষ্প, তুই না ওর সাথে কথা বললি? ও গেছেটা কোথায়? আমি কি করে বলবো? তুমি খালি আমাকে এসব কথা জিজ্ঞেস করো না তো। তারপর পুষ্প ওর ঘরে চলে গেল। এরপর ওর বোন জানলা দিয়ে দেখলো পুষ্প ওই মেয়ের মাংস খাচ্ছে, আর ওরা ওর ঘরের মাটিতে পড়ে আছে। এরপর ও দৌড়ে গেল একটি জাদুকর্ণীর কাছে। জাদুকর্ণী একটি পরীর কাছে ওকে নিয়ে গেল। দেখো পরী, আমি তো সাহায্য ওকে করতে পারবো না, তুমি ওকে সাহায্য করো। এরপর পরী ওই ডাইনির কাছে গেল। দেখ ডাইনি, এখন পুষ্পকে ফেরত দে, না হলে কিন্তু তোর সাথে আমার লড়াই হয়ে যাবে। তোকে কি আমি ভয় পাই নাকি? লড়াইটা হয়ে যাক। এরপর ওরা লড়াই করলো। তারপর পরী জিতলো, আর ওই গাছ থেকে পুষ্প বের হয়ে আসলো। পুষ্প, আর কোনোদিন আমার কাছ থেকে যাবি না, কিরকম? ঠিক আছে দিদি। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে প্রিয়াঙ্কা আর রোহিত নামে দুই স্বামী স্ত্রী বাস করত। রোহিত একটা দোকানের কর্মচারী ছিল, আর প্রিয়াঙ্কা বাড়ির সামনে ফুলের চাষ করে ওই ফুল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। আরে বৌমা, আজকে কত ফুল হয়েছে? মা, অনেক ফুল হয়েছে আজকে, বাজারে নিয়ে গেলে অনেক টাকা পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, রোহান আসলে আমি ওকে খাবার দিব। ঠিক আছে মা, আমি ফুলগুলো তুলেই বাজারে নিয়ে যাচ্ছি, একবারে বিক্রি করে আসবো। ঠিক আছে। ওদের সংসারে কোনো অভাব তো ছিল না, ওরা দুবেলা ঠিক মতো খেতে পারতো, আর ওদের জীবন ভালোই কাটছিল। একবার তামালপুরে অনেক ঠান্ডা পড়লো, গ্রামে বরফ পড়তে লাগলো। একদিন সকালে প্রিয়াঙ্কা উঠে দেখলো ওর সব ফুল নষ্ট হয়ে গেছে, সবগুলোর উপরে বরফ পড়ে আছে।
হায়, আমার এখন কি হবে? আমার সব ফুল নষ্ট হয়ে গেছে। রোহান আর ওর শাশুড়ি দৌড়ে বাইরে এলো। কি হয়েছে প্রিয়াঙ্কা? দেখো না, সব ফুল নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কি হবে? আচ্ছা, তুমি চিন্তা করো না, দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। রোহান বরফ তুলতে লাগলো, কিন্তু ও যতই বরফ তুলতো ততই ভরে যেত। কোনো জায়গায় খালি ছিল না যেখানে ওরা ফুলের চাষ করতে পারবে। আস্তে আস্তে রোহান আর প্রিয়াঙ্কা সংসারে অভাব চলে আসলো। ওরা ঠিক মতো খেতেও পারতো না, কারণ রোহান দোকান থেকে যে টাকা পেত সে টাকা দিয়ে ওদের সংসার চলতো না। কি ভালো দিন ছিল, তোমারও ইনকাম হতো আমারও হতো, সংসারে কোনো অভাব ছিল না। এখন যে কি হবে? কি আর হবে, সবই কপাল, আর কি বলো? আরে তোমরা কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন, সবকিছুই ঠিক হয়ে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ভালো দিন ফিরে আসবে। কিন্তু কিভাবে? এখনো তো শীত যাচ্ছে না, শীত না গেলে তুমি ফুলের চাষ কিভাবে করবে? হ্যাঁ, তাও কথা, কি আর করব, দেখি আমি কোনো কাজ পাই কিনা। আমি কালকে থেকে একটু চেষ্টা করব। ঠিক আছে, দেখো তাহলে কিছু করা যায় কিনা। পরদিন প্রিয়াঙ্কা জায়গায় জায়গায় যে কাজ খুঁজলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। এত ঠান্ডার মধ্যে কি বের হওয়া যায়? ঠান্ডায় আমার গা হাত জমে যাচ্ছে, তার থেকে বরং বাসায় চলে যাই। প্রিয়াঙ্কা বাসায় চলে গেল। ওই দিন রাতে সাশা পরি পৃথিবীতে এলো। ওয়াও, কি সুন্দর বরফ, আমার অনেক ভালো লাগছে এখানে। কিন্তু বরফে সাশা পরীর পাখা ভিজে গেল, ও নিচে পড়ে গেল। আউ, কি ব্যথা পেলাম! ওহো, এখন তো আমি উঠতেও পারবো না, আমার পাখাটা পুরো ভিজে গেছে। এখন যে কি হবে? আমি কিভাবে আবার ফিরে যাব পরীদের রাজ্যে? তখনই সাশা পরী প্রিয়াঙ্কাদের বাড়ি দেখলো। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটাতে যাই, যে ওদের থেকে সাহায্য চাই। কিন্তু পরিরূপে গেলে যদি ওরা ভয় পায়, আমি একটা কাজ করি, মানুষের রূপ নেই। সাশা পরী মানুষের রূপ নিল, তারপর প্রিয়াঙ্কাদের বাড়ি গেল। কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ, কে কে আপনি? আসলে আমি পাশের গ্রাম থেকে এসেছি, অনেক ঠান্ডা, আমার অনেক শীত করছে। আপনারা কি আমাকে গরম কিছু দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি এক্ষুনি বসেন, আমি এক্ষুনি কিছু নিয়ে আসছি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এখানে এসো, দেখে যাও। প্রিয়াঙ্কা ওখানে এলো। আরে, আপনি তো পুরো ভিজে গেছেন। দাঁড়ান, আপনাকে আমি আমার একটা সোয়েটার দিচ্ছি, আপনি ওটা পরে নেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমি আপনার জন্য গরম চা করে নিয়ে আসছি, আপনি এটা খান, অনেক ভালো লাগবে। প্রিয়াঙ্কা ওর একটা সোয়েটার পরিতে দিল আর গরম গরম চা করে দিল। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমি চা খেয়েই চলে যাব। না না, আপনি চাইলে আজকে রাত্রে এখানেই থেকে যেতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনি কালকে সকালে চলে যেন, এত ঠান্ডার মধ্যে আপনি কোথায় যাবেন? হ্যাঁ, ও ঠিকই বলছে, আপনার আজকে যাওয়া লাগবে না বাসায়, আপনি আমাদের বাসায় থাকবেন। আর শোনো, তুমি একটু এদিকে এসো, কথা আছে তোমার সাথে। দেখো না, আমাদের কাছে তো দুইটা কম্বলই আছে, একটা মাকে দিয়েছি, আর একটা আমরা নেই। এখন ওনাকে আমাদের কম্বলটা দিয়ে দিই, আমরা একটা রাত নয়তো কষ্ট করে থাকবো। হ্যাঁ ঠিক আছে, আমরা এটাই করি। পরি ওদের সব কথা শুনলো, ওরা পরীকে ওদের কম্বল দিয়ে ঘুমাতে দিল। সকালে উঠে পরি ওদেরকে বলল, দেখো তোমরা অনেক ভালো মনের মানুষ, আমি তোমাদেরকে উপহার দিতে চাই। উপহার? কি উপহার দিবেন আপনি? তখন সাশা পরি ওর পরিরূপে আসলো, আর প্রিয়াঙ্কারা ওকে দেখে ভয় পেয়ে গেল। দেখো, আমি একটি পরি, কালকে রাত্রে যখন আমি পৃথিবীতে এসেছিলাম তখন আমার পাখা ভিজে গিয়েছিল, তাই আমি ফিরে যেতে পারছিলাম না। আর আমার এই জাদুর লাঠি দিয়ে
আমি আমার পাখা কখনোই শুকাতে পারবো না, তাই আমি যেতেও পারছিলাম না। তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, তাই আমি খুশি হয়ে তোমাদেরকে একটি জাদুর কম্বল দিতে যাচ্ছি। এই জাদুর কম্বল প্রত্যেকদিন তোমাদেরকে অনেক টাকা দিবে, যেটা দিয়ে তোমরা অনেক খুশি খুশি থাকতে পারবে। কিন্তু মনে রাখবে, লোভ করা যাবে না। লোভ করলে এই কম্বল আর টাকা দিবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেক উপকার করলেন। পরে জাদুর কম্বল ওদেরকে দিয়ে ওখান থেকে চলে গেল। পরদিন যখন প্রিয়াঙ্কারা ঘুম থেকে উঠলো, এসো এখন দেখি এই কম্বলের নিচে টাকা আছে কিনা। পরি তো বললো প্রত্যেকদিন আমরা অনেক অনেক টাকা পাবো। কম্বল উঠানোর সাথে সাথে ওরা দেখলো ওদের বিছানায় অনেক টাকা। আরে দেখছো প্রিয়াঙ্কা, কত টাকা! এত টাকা তো আমরা কোনোদিনও দেখিনি একসাথে। হ্যাঁ ঠিকই বলছো, কতগুলো টাকা! মা, আমরা অনেক বড় লোক হয়ে গেলাম। হ্যাঁ বৌমা, কিন্তু মনে রেখো, লোভ করতে কিন্তু পরি না করেছে। আহা মা, আমরা লোভ কোথায় করছি? প্রিয়াঙ্কারা আস্তে আস্তে ওই টাকা দিয়ে অনেক বড় লোক হয়ে পড়লো। কিন্তু প্রিয়াঙ্কার লোভ দিন দিন বেড়েই যাচ্ছিল। ও কখনো স্বর্ণ গয়না কিনতো, বা কখনো অনেক অনেক জামা কিনতো, আর অন্য মানুষদের সাথে অনেক খারাপ ব্যবহার করত। কি ব্যাপার, মনে আছে? আমি একবার তোমার কাছে কাজ চেয়েছিলাম, তুমি আমাকে দাওনি। আজকে তোমাকেই আমার কাছে আসতে হয়েছে। যা, ভাগ এখান থেকে, কোনো কাজ দিব না। একদিন প্রিয়াঙ্কা শাশুড়ি ওকে বলল, দেখো বৌমা, তুমি এত লোভ করো না, পরে কিন্তু কিছুই থাকবে না। মা, আপনি একটু চুপ করে বসে থাকবেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। অনেকদিন তো গরিব ছিলাম আমরা, এখন একটু অবস্থা ভালো হয়েছে, আমাকে একটু কেনাকাটাও করতে দেবেন না? কতদিন ধরে আমার স্বর্ণের হারের শখ। আহা মা, ও কিনতে চাই, কিনতে দাও না। থাক না, কি হয়েছে, টাকা তো আমাদের কাছে আছেই। একদিন প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে দেখলো ওদের কম্বলের নিচে কোনো টাকাই নেই। কম্বল আমাদেরকে টাকা দিচ্ছে না কেন? কি জানি প্রিয়াঙ্কা, আমিও তো বুঝতে পারছি না। পরদিন প্রিয়াঙ্কারা আবার দেখলো ওই দিনও টাকা আসলো না। এরকম করে 1 সপ্তাহ হয়ে গেল, জাদুর কম্বল থেকে কোনো টাকাই আসছিল না। দেখেছো, আমি বলেছিলাম না বেশি লোভ করো না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছিলেন, আপনার কথা আমরা শুনিনি, অনেক বড় ভুল হয়ে গেল আমাদের। হ্যাঁ, এখন যেটুকু আছে, যা টাকা আছে সেটা নিয়েই থাকো, আর লোভ করো না, না হলে এগুলো সবও চলে যাবে। হায়, আমি কি করলাম, আমার সব আমি শেষ করে দিলাম। এক গ্রামে মালতী নামের একটি মেয়ে বাস করত ওর বাবা মার সাথে। মালতী দেখতে অনেক সুন্দর একটি মেয়ে ছিল। গ্রামের সব ছেলেরা মালতীর জন্য পাগল ছিল, তাই গ্রামের অন্য মেয়েরা মালতীর সাথে অনেক হিংসে করত। একদিন মালতী নদীতে কাপড় ধুতে গেল, তখন ওর বান্ধবীরা ওকে বলল, কি রে মালতী, তুই তো দেখতে অনেক সুন্দর, কিন্তু তোদের তো একদমই টাকা পয়সা নাই। আমি দেখতে যেমনই হই না কেন, আমার বাবার তো অনেক টাকা পয়সা আছে। আমাদের টাকা পয়সা না থাকলে কি হয়েছে, আমার বাবা মা আমাকে অনেক আদর করে। আদর করে না ছাই, দেখবি 2 দিন পর ঠিকই তোকে বিয়ে দিয়ে দিয়েছে। হা 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 হা। ওর সব বান্ধবীরা ওর উপরে হাসছিল। মালতীর মন অনেক খারাপ হয়ে গেল। মালতী নদীতে কাপড় ধুলো, তারপর ও নদীতে গোসল করে বাসায় চলে গেল। একদিন মালতীর মা মালতীকে বলল, মালতী, তোর মামা ফোন দিয়েছিল, অনেক ভালো সম্বন্ধ এসেছে তোর জন্য। কিন্তু মা, আমি এখন বিয়ে করতে চাই না, তুমি মামাকে বলে দাও। না না, এটা বললে হবে না, অনেক ভালো ঘর এসেছে, অনেক বড় লোক ছেলেরা, আর ছেলের যোগ্যতাও অনেক, তোকে তো বিয়ে করতেই হবে এই ছেলেকে। না, আমি বললাম তো আমি এখন করব না, আমি শহরে যাব, চাকরি করব, তোমাদের দেখাশোনা করব, তোমরা এরকম করো না আমার সাথে। আমি আর তোর বাবা ঠিক করে ফেলেছি, তোকে বিয়ে দিয়ে দিব। মালতী কাঁদতে কাঁদতে ওর বয়ফ্রেন্ড জনের কাছে গেল। জনের কাছে যে মালতী বলল, জন আমাকে বিয়ে দিয়ে দিবে,
তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। কিন্তু মালতী, আমার তো এখন চাকরি বাকরি কিছুই যে নেই, আমি কিভাবে এখন তোমাকে বিয়ে করব? সামনের সপ্তাহে আমি শহরে যাব চাকরি খোঁজার জন্য। দেখি যদি সামনের সপ্তাহে আমার চাকরিটা হয়ে যায়, তাহলে আমি এসে তোমার মা বাবার সাথে কথা বলবো বিয়ের ব্যাপারে। কিন্তু জন, এর মাঝে যদি আমাকে বিয়ে দিয়ে দেয়? না না, এরকমটি হবে না, তুমি আমার উপরে ভরসা রাখো। একদিন মালতীকে দেখতে ছেলে পক্ষ আসলো। ছেলের মা মালতীকে বলল, তো তুমি কি রান্না করতে পারো? আমাদের বাসায় কিন্তু বাপু তোমাকে রান্না করেই আমাদের খাওয়াতে হবে। মানে আমি অনেক কিছুই রান্না করতে পারি, আপনি যা যা বলবেন সবই রান্না করতে পারি। হ্যাঁ হ্যাঁ ভ্যানজি, আমার মেয়ে অনেক কিছুই রান্না করতে পারে, আপনি কোনো টেনশন করবেন না। এই যে আজকে যত খাবার দেখছেন সবকিছুই আমার মেয়ে রান্না করেছে। ও তাই নাকি? তাহলে তো ভালোই, মেয়ে আমার পছন্দ হয়েছে। তাহলে টাকা কথাটা বলে ফেলি। তাহলে শুনেন, আমরা আগামী মাসেই বিয়ে করাবো। কিন্তু আমাদেরকে কিছু টাইম দিন, আমাদের তো প্রস্তুতি নিতে হবে বিয়ের। কোনো টাইম দিতে পারবো না বাপু, আমার ছেলের অনেক যোগ্যতা। তাড়াতাড়ি বিয়ে করালে করাবেন, না হলে আমরা অন্য মেয়ে দেখবো। না না, এরকমটি করবেন না, আমরা ঠিক আছে সামনের মাসে বিয়ে করাবো। মালতীর বিয়ে ঠিক হয়ে গেল। মালতী ওর রুমে রাত্রেবেলা বসে বসে কাঁদতে লাগলো। আমি এখন বিয়ে করতে চাই না, আমি জনকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না, আমার আর কিছুই ভালো লাগছে না। কিছুদিন পর মালতীর বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। ওর আত্মীয় স্বজনরাও সবাই এলো। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। একদিন ছেলের মা মালতীর মাকে ফোন করলো। ফোন করে বলল, হ্যালো বেহেনজি, শোনেন, মেয়ের লেহেঙ্গা কিন্তু আপনাদেরই দিতে হবে। কিন্তু আমাদের তো শুধু শেরওয়ানি দেওয়ার কথা, লেহেঙ্গা তো আপনারা দিবেন। না না, আমরা দিতে পারবো না, লেহেঙ্গাও আপনাদেরকেই দিতে হবে। ঠিক আছে, এইটা বলার জন্যই ফোন করেছিলাম, রাখি তাহলে। এটা বলে ছেলের মা ফোন রেখে দিল। মালতীর মা আর বাড়ির সবাই অনেক চিন্তায় পড়ে গেল, কারণ মালতীর বিয়ের আয়োজন ধার দেনা করে করছিল। এখন লেহেঙ্গার জন্য এত টাকা কোত্থেকে পাবে ওরা? দেখেছো মা, আমি বলেছিলাম না আমি বিয়ে করব না, তারপরে তো তুমি এই পরিবারের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছিলে। আহা, দেখি কি করা যায়। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমার পরিচিত একটা জাদুকর্ণী বান্ধবী আছে, আমি দেখি তোকে উনার কাছে নিয়ে যাব, উনি তোর জন্য হয়তোবা কোনো ব্যবস্থা করতে পারবে। মালতীর মামা মালতীকে নিয়ে জাদুকর্ণীর কাছে গেল। মালতীর মামা জাদুকর্ণীকে সবকিছু খুলে বলল। তখন জাদুকর্ণী ওদেরকে বলল, আরে রমেশ, তুমি আমার বন্ধু, তোমার ভাগ্নি মানে আমার ভাগ্নি। এই নাও মালতী, আমি তোমাকে একটা জাদু লেহেঙ্গা দিচ্ছি। এটা একটি জাদু লেহেঙ্গা, তুমি যদি কখনো কোনো বিপদেও পড়ো, এই লেহেঙ্গার কাছে সাহায্য চাইলে ও তোমাকে সাহায্য করবে। মালতী আর মালতীর মামা জাদু লেহেঙ্গা নিয়ে বাসায় গেল। জাদু লেহেঙ্গা দেখে সবাই অনেক খুশি হয়ে গেল, কিন্তু মালতীর মন একদমই ভালো ছিল না। আমি জানতাম আমার ভাই কিছু একটা করতে পারবে। সবাই মালতীর মামার অনেক প্রশংসা করছিল। কালকে মালতীর বিয়ে, মালতী সারা রাত ঘুমাতে পারলো না, জনের জন্য কান্না করতে লাগলো। বিয়ের দিন মালতী জাদু লেহেঙ্গাটি পরলো। মালতীকে অনেক সুন্দর লাগছিল, কিন্তু মালতী জনের জন্য অপেক্ষা করছিল। সবাই মালতীর লেহেঙ্গার অনেক প্রশংসা করছিল। তখনই ছেলে পক্ষ আসলো। ছেলে পক্ষ এসে মালতীর মা বাবাকে বলল, দেখেন, আমরা তো লেনদেনের কথাটা বলতেই ভুলে গেছি, আজকে বলছি, আমার ছেলের জন্য নগদ 10 লাখ টাকা লাগবে। কিন্তু এখন আমরা এত টাকা কোথা থেকে পাবো? এখন আমরা এত টাকার ব্যবস্থাই বা কোথা থেকে করব? দেখো বাপু, ওইটা আমি বলতে পারি না, না যদি দিতে পারো টাকা তাহলে বিয়ে হবে না, আমি আমার ছেলেকে বিয়ে করাবো না। তখন মালতী ওদের সামনে এলো, এসে বলল, অনেক হয়েছে আপনাদের অত্যাচার, আর আমি সহ্য
জাদুর লেহেঙ্গা সাথে সাথে মালতীর কথা মতো ওদেরকে বেঁধে ফেললো। ওরা ভয়ে কাঁপতে লাগলো আর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাচ্ছি, আমরা এই বিয়ে করাবো না, আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও আমাদেরকে। মালতী ওদেরকে ছেড়ে দে। মালতী ওর মার কথা মতো ওদেরকে ছেড়ে দিল। ছেলে পক্ষ দৌড়ে পালিয়ে গেল। এখন আমার মেয়েকে কে বিয়ে করবে, কে বিয়ে করবে আমার মেয়েকে? মালতীর মা কাঁদতে লাগলো। তখন ওখানে জন চলে আসলো। জন এসে ওখানে বলল, আঙ্কেল আন্টি, আমি মালতীকে অনেক ভালোবাসি, আমি মালতীকে বিয়ে করতে চাই। হ্যাঁ মা, আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওকেই পছন্দ করি। মালতীর পরিবারের সবাই অনেক খুশি হয়ে গেল জনকে দেখে। তারপর জন আর মালতীর বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা ডাইনি আর পরীর লড়াইয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।